2024 সালে জানুয়ারিতে সিটেটে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার সিট আই এর বাংলা প্যাডাগজি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো আমাদের এখানে 106 নম্বর প্রশ্ন থেকে আমাদের প্যাডাগজি শুরু। এখানে আমাদের প্যাডাগজি প্রথম প্রশ্ন যেটি আছে অর্থাৎ কি নিচের প্রশ্নগুলি 106 থেকে 120 নং প্রশ্ন সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। সর্বাধিক গ্রহণযোগ্য যেটি হবে 106 নম্বর আছে আমাদের প্রশ্ন, প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়। তাহলে আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে যে এখানে কি বলা হয়েছে, ঠিক বলা হয়েছে কি না ঠিক নয় বলা হয়েছে। কি কি আছে বাক্যটি কি আছে, ছড়া, গান, মন্ত্রপাঠ শিশুদের। 1 নম্বর কি করে শব্দ তালিকা বিস্তারের পন্থা, শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা, উচ্চারণ অভ্যাসের পন্থা, অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা। অর্থাৎ আমরা দেখি যে প্রাথমিকে আমাদের শিশুদের কি থাকে, বইগুলোতে বিভিন্ন ছড়া থেকে গান থাকে এবং মন্ত্রপাঠ থাকে, সেগুলো শিশুদের কি বিকাশে সাহায্য করে। তাহলে এখানে সিটিতে আমাদের দুটি উত্তর নিয়েছে, কি কি আমাদের এখানে উত্তর নিয়েছে, আমাদের এখানে দুইয়ের যে শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা এবং 4 অর্থাৎ অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা। তারপর আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্নে কি আছে। 7 নম্বর প্রশ্নে আছে প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়। এই প্রশ্নেও দেখো কোনটি ঠিক নয়, অর্থাৎ এখানে আমাদের 4টি অপশন আছে এবং 4টির মধ্যে কি 3টি অবশ্যই ঠিক হবে এবং একটি ঠিক হবে না, এবং সেটি এখানে আমাদের প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ কোনটি ঠিক নয়। তাহলে দেখো লাইব্রেরি কখনো বই সংগ্রহের স্থান হিসেবে দেখা উচিত নয়, বরং তাহলে আমরা লাইব্রেরিকে কখনো কখনো বই সংগ্রহের স্থান হিসেবে দেখব না, এবং কি বরং কি হিসেবে দেখব। 1 নম্বর আছে শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচিত করা যেতে পারে। হ্যাঁ, আমাদের লাইব্রেরিতে যদি বিভিন্ন রকম শিশু সাহিত্যের বই আর থাকে তাহলে সেগুলো কী হবে, শিশুদের ক্ষেত্রে শিশুদের সেই বইগুলো তারা দেখতে ভালো লাগবে বা দেখতে তারা পছন্দ করবে, এবং সেক্ষেত্রে কী হবে, আমাদের শিক্ষার্থীকে উন্মোচিত করা হবে। তারপরে 2 নম্বর অপশান আছে বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটি সক্রিয় পরিবেশ হিসেবে। হ্যাঁ, আমরা যদি লাইব্রেরি তৈরি করে এবং সেখানে যদি ভালো ভালো শিশু সাহিত্যের বই থাকে তাহলে কী হবে, এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে শিশুরা কি সক্রিয়ভাবে তারা বিভিন্ন বই আরে দেখতে বা সে তাদের কী আসবে, বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসে আকর্ষণ আসবে। তাহলে কী হবে, এটাও সঠিক হবে। এবং 3 নম্বর আছে লাইব্রেরিতে শিক্ষকরা এবং বয়স্করা পঠন আচরণে আদর্শ হতে পারেন। হ্যাঁ, শিক্ষকরা এবং বয়স্করা কী হতে পারে, তারা আদর্শ পঠন আচরণে আদর্শ হতে পারে। এবং 4 নম্বর কী বলছি, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরপাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে না, এটা আমাদের হবে না। কি লাইব্রেরিতে আমাদের সরপাঠ হয় না, বরং কী হয়, লাইব্রেরিতে নিরপাঠ হয়। সেই জন্য আমাদের উত্তর কী হবে, 4 নম্বরটি হবে, কারণ আমাদের এখানে বলাই হয়েছে যে কোনটি ঠিক নয় এবং 4 নম্বরটি ঠিক নয়, সেই জন্য আমাদের 4 নম্বর প্রশ্নটি উত্তর। তারপরে 108-এ বলা হয়েছে সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে। অর্থাৎ আমরা যে সাক্ষরতা অর্জন করব তার প্রধান ভূমিকায় কোনটি থাকবে সেটা আমাদের দেখতে হবে। 1 নম্বর আছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং সাবলীলতা, অর্থাৎ আমাদের কি ধ্বনির প্রতি জ্ঞান হবে এবং সাবলীলতা আসবে, নাকি দৃশ্য শব্দ তালিকা এবং বিনা স্বীকৃতিকরণ। 3 নম্বর আছে পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ। 4 নম্বর আছে সঠিকতা এবং ধ্বনিভিত্তিক পরীক্ষণ। আমাদের এখানে উত্তর হবে 3টি, অর্থাৎ কি পাঠোদ্ধার, অর্থাৎ তারা যেটা পাঠ করছে সেটা পাঠ করে তারা বুঝতে পারছে এবং তাদের ভাষার প্রতি কী হচ্ছে, যাতে জ্ঞান হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে 108-এর উত্তর হবে আমাদের 3। তারপরে আমরা 109-এর উত্তর দেখে নেব কার্যকারী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে, নয় বলা আছে। এখানে যদি সত্য বলা হতো তাহলে তার উত্তর অন্যরকম হতো, কিন্তু এখানে বলা হয়েছে সত্য নয়, অর্থাৎ এখানে 3টি আছে যেগুলো কি সত্যি হবে এবং একটি সেটি সত্য হবে না, এবং সেটাই কী হবে, আমাদের এখানে উত্তর হবে। তাহলে এখানে লক্ষ্য করো প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন, ব্যাকরণের নিয়মগুলি সঠিক উদ্ঘাটন, নাকি সংযোগ সাধনের অনুশীলন প্রদান, নাকি 4 নম্বর নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখন। তাহলে আমাদের শিশু শিক্ষার ক্ষেত্রে আমাদের মুখস্থ এলে সেটা কী হয়, আমাদের শিক্ষার পরিপন্থী হয়, অর্থাৎ কি সেটা আমাদের কার্যকারী হয় না।
তাহলে আমরা কি করব, এখানে উত্তর কী হবে, নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখুন, অর্থাৎ মুখস্থ করে শেখা হয় না কোনো কিছু, সেগুলো বুঝতে হবে তবেই শেখা হবে। তাহলে আমাদের এখানে 79 বলেছে এবং 79, তাহলে এটাই হচ্ছে উত্তর আমাদের 4-এর, 109-এর উত্তর হচ্ছে 4। তারপরে দেখো আমাদের 110 নম্বরে কি রয়েছে, সাক্ষরতা শিক্ষণ আবেদন, অর্থাৎ লিটারেসি টিচিং অ্যাপ্রোচ, যেটি বর্ণ ও ধ্বনির সম্পর্কের উপর জোর দেয় সেটি হলো। তাহলে দেখো এখানে কিসের উপর জোর দিচ্ছে, বর্ণের উপর এবং ধ্বনির উপর। তাহলে এর উত্তর কি হবে, সামগ্রিক ভাষা আবেদন, 2 নম্বর ব্যাকরণ অনুবাদ, 3 নম্বর পরিস্থিতিমূলক আবেদন, নাকি ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। এখানে যেহেতু আমাদের বর্ণ এবং ধ্বনি বলেই দিয়েছে, তাহলে আমাদের উত্তর কী হবে, ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। 110-এর উত্তর তাহলে কী হচ্ছে আমাদের 4-টি ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। তারপরে আমাদের 111 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে তৃতীয় শ্রেণী একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। অর্থাৎ একজন শিক্ষক, তিনি তৃতীয় শ্রেণীর শিক্ষক, তিনি কি করলেন, তিনি ক্লাসে যেয়ে পারো শব্দটি নিলেন এবং এই পারো শব্দটি দিয়ে তাদের সঙ্গীদের মধ্যে মানে পরস্পরের মধ্যে 5টি করে প্রশ্ন করতে বললেন। এবং তার ফলে তাহলে এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য বা এই প্রশ্নটি বা এই কাজটি করার মধ্যে দিয়ে শিক্ষক তিনি কি শেখাতে চাচ্ছেন বা কি কাজে লাগাতে চাইছেন। উদাহরণ যেমন দিয়েছি, ধরো তুমি কি সাঁতার কাটতে পারো, তাহলে এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য কী উদ্দেশ্য আছে এখানে, শিক্ষক যে এই কাজটি করছে তার উদ্দেশ্য কী, তিনি মৌখিক সাবলীলতা অনুশীলন করতে চাইছে, নাকি নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন, নাকি নিষ্ক্রিয় শ্রবণ, নাকি মুক্ত বাচন ক্রিয়া। তাহলে দেখো এখানে যখন তারা পরস্পরের মধ্যে প্রশ্ন করবে তখন কি হবে, তারা কথা বলাবলি করবে এবং তার ফলে কি হবে, তাদের মৌখিক সাবলীলতার অনুশীলন হবে। তাহলে 111 নম্বর প্রশ্নের উত্তর আমাদের কি হবে, 1-টি, অর্থাৎ মৌখিক সাবলীলতা অনুশীলন। তারপরে আমাদের 112 নম্বর প্রশ্নে দেখো, তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটা সর্বপ্রথম বিবেচিত হবে। তাহলে দেখো এই বাংলাগুলো আমাদের পড়তে অসুবিধা হচ্ছে, কারণ কি এগুলো হচ্ছে ইংরাজি থেকে ট্রান্সলেশন করা হয়েছে। আর আমরা জানি যেমন ধরো বাংলাতে কোনো কিছু লেখা আছে, কোনো পদ্য বা গল্প, সেটা যদি আমরা কি ইংরাজিতে ট্রান্সলেশন করি তাহলে কেউ সেই ফ্লো বা ফ্লুয়েন্সিটা আসবে না। একইভাবে যদি আমরা ইংরাজি থেকে কোনো জিনিস বাংলায় ট্রান্সলেশন করি তাহলে ট্রান্সলেশন তো হয়ে যাবে, অনুবাদ হয়ে যাবে, কিন্তু সেই ভাষা যে ফ্লুয়েন্সি সেই ফ্লুয়েন্সিটা আসবে না। আমরা এই বাংলা প্রশ্নগুলোর মধ্যে দেখতে পাবো, এখানের মধ্যে আমরা কোনো ফ্লুয়েন্সি পাবো না বা ঠিকঠাক প্রশ্নগুলো আমরা বুঝতে পারবো না। এবং এইগুলোই কি আমাদের এই সেটগুলো কি হুবহু একই আমাদের ইংরাজিতেও আছে, যেখানে ইংরাজি পেপার আছে। তাহলে দেখো 112 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে তৃতীয় স্তরে একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে। অর্থাৎ 1 নম্বর, এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক। 2 নম্বর, বইগুলি কি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের ব্যক্তিগত পঠন স্তরের উপযোগী করে লেখা। 3 নম্বর, তৃতীয় স্তরের পঠন পাঠক্রমের উদ্দেশ্যগুলি বোঝাতে এই বইগুলি কি সাহায্য করবে। 4 নম্বর, একাধিক নির্দেশমূলক প্রসঙ্গে এই বইগুলি কি ব্যবহারের উপযুক্ত হবে। আমাদের এখানে উত্তর হবে 1টি, অর্থাৎ এই বইগুলি লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক। 113 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। আমাদের কি আছে, একটি পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটি কি করবে, বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হিসেবে কাজ করবে। তাহলে আমাদের সেটা কি হবে, সেটা সহজাত আবেদন, নাকি সংযোগকারী আবেদন, নাকি শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, নাকি প্রত্যক্ষ পদ্ধতি। আমাদের 113 উত্তর হবে কি, আমাদের হবে 2টি, অর্থাৎ সংযোগকারী আবেদন। 114 নম্বর প্রশ্ন দেখো, 114 নম্বর প্রশ্নে কি আছে, একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কার্য পুস্তিকা অর্থাৎ ওয়ার্ক বুকস অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ চেক করতে বললেন।
তাহলে একজন শিক্ষক তিনি কি করলেন, তিনি ক্লাসরুমে ঢুকে তাদের শিশুদের বা ছাত্রছাত্রীদের ওয়ার্কবুকস অর্থাৎ তাদের ধরো খাতাগুলো কী করতে বললো, তাদের অদল বদল করতে বললো এবং তারা সেই খাতাগুলোকে তাদের মধ্যে চেক করতে বললো। তাহলে দেখো এর মাধ্যমে এই কাজের উদ্দেশ্য বা এই কাজটি করার মাধ্যমে শিক্ষক তিনি কী পরিবেশ তৈরি করতে চাইছেন বা এই কাজের উদ্দেশ্য হলো বিস্তৃত পাঠ্য অনুশীলন প্রদান, নাকি 2 নম্বর নতুন শব্দ তালিকা ব্যবহারের অনুশীলন প্রদান, নাকি গঠনগুলি নিয়ন্ত্রিত অনুশীলন প্রদান, নাকি সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন। তাহলে ধরো তারা যখন পরস্পরের খাতাগুলি চেক করবে তাহলে তারা কী করছে, সংশোধন করছে এবং তারা কি সহপাঠী, তাহলে আমাদের উত্তর কী হবে 114 অর্থাৎ সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন। তারপরে আমাদের 115 নম্বর প্রশ্নটি দেখো, এখানে আছে গঠনমূলক স্তরে শিশুরা শিখনে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা, অর্থাৎ একটি শিশুকে একটি শিক্ষক বা শিক্ষিকা কীভাবে তাদেরকে পড়ার মধ্যে ব্যস্ত রাখবে, কোন পদ্ধতিতে। 1 নম্বর আছে শিক্ষিকার সাথে ছড়া গায়, 2 নম্বর আছে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে, 4 নম্বর আছে তারা তাদের খাতায় অক্ষরগুলি নকল করে অথবা লিখে। এই নকল করা বা লেখা এই সমস্ত বাক্য বা কথা যেখানে আসবে সেটা কি আমাদের উত্তর হবে না, অর্থাৎ সেটা শিশু শিক্ষার ক্ষেত্রে উপযোগী বা ভালো দিক হবে না। তারপরে 4 নম্বর আছে সূক্ষ্ম স্নায়বিক দক্ষতার বিকাশ সাধনে একমাত্র লক্ষ্য, এটাও কি আমাদের হবে না, আমাদের কী হবে, আমাদের 2-এর উত্তর হবে, অর্থাৎ তাদের ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ, অর্থাৎ তারা যাতে নিজস্ব অনুভূতি বা ফিলিংকে প্রয়োগ করতে পারে এবং সক্রিয়ভাবে, অর্থাৎ তারা অ্যাক্টিভলি সেই কাজের মধ্যে যুক্ত থাকতে পারে, অর্থাৎ সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে তারা সেখানে যাতে অ্যাক্টিভ থাকে শিশুরা, অর্থাৎ শিশুদেরকে যদি অ্যাক্টিভভাবে বা অ্যাক্টিভ রেখে তাদেরকে পড়ানো বা শিক্ষা দেওয়া হয় তাহলে কী হবে, তারা বেশি মনোযোগী থাকবে। তারপরে আমাদের 116 নম্বর প্রশ্নটি দেখো, 5ম শ্রেণী একটি ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম। অর্থাৎ একটি শিশু তিনি একটি কাজ করেছেন, কোনো কিছু হয়তো খাতায় লিখেছেন এবং সেটি শিক্ষকের কাছে জমা দেওয়ার আগে তিনি কী করলেন, চূড়ান্ত বিচার করলো, অর্থাৎ সে পরীক্ষা করে একবার দেখে নিল। তাহলে সেটা কী হচ্ছে, খসড়া নির্মাণ। খসড়া নির্মাণ কাকে বলে, অর্থাৎ যখন আমরা একটি ফাইনালে যাওয়ার আগে যেই কাজটি করি সেটাকে বলে ড্রাফটিং বা খসড়া নির্মাণ। তাহলে হচ্ছে পুনঃ খসড়া নির্মাণ, অর্থাৎ সেটাকে কি পুনরায় করছে, খসড়াটিকে নির্মাণ করছে, নাকি সহপাঠী মূল্যায়ন, পির এভালুয়েশন, নাকি প্রুফ রিডিং। এখানে আমাদের কী হবে, উত্তর হবে প্রুফ রিডিং, অর্থাৎ সে কী করছে, শুদ্ধতা বিচার করার জন্য সে একবার যাচাই করে দেখে নিচ্ছে বা পড়ে নিচ্ছে, অর্থাৎ হচ্ছে কি প্রুফ রিডিং হচ্ছে। 116 নম্বর উত্তর হবে আমাদের প্রুফ রিডিং, বা এখানে দুটি কি আছে, প্রুফ রিডিং আছে। 117 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে কোন আবেদন বা পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না। অর্থাৎ ধরো তুমি বাংলা ভাষায় কথা বলছো, কিন্তু তুমি যখন ইংরাজি ভাষায় কথা শিখবে সেইখানে কি তোমাকে ইংরাজি ভাষা শেখার সময় তোমাকে বাংলা ভাষা ব্যবহার করতে দিবে না বা উৎসাহিত করবে না, তোমাকে সরাসরি কী করবে, ইংরাজি ভাষা শেখানো হবে। তাহলে সেটা হচ্ছে কি পদ্ধতি, সেটিকে বলে ইংরাজিতে কী বলে, ডাইরেক্ট মেথড বলা, বা বাংলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, অর্থাৎ সে সেখানে সরাসরি সেই ভাষাটিকে শিখবে নিজের মাতৃভাষা ব্যবহার না করে। তারপরে 118 নম্বর প্রশ্নটি দেখো, এখানে আছে একজন শিক্ষক তার 2য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ উপাদান অর্থাৎ TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সংগ্রহের পরিকল্পনা করলেন। নিচের কোনটি শিক্ষণ উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়। এখানেও দেখো আমাদের বলে দিয়েছে সঠিক পন্থা নয়, অর্থাৎ এখানে এই 4টি যে অপশান আছে তার মধ্যে 3টি সঠিক পন্থা হবে এবং একটি সঠিক পন্থা হবে না, এবং সেটাই কী হবে, আমাদের উত্তর হবে। তাহলে আমরা দেখে নিই পরপর 4টি। প্রথমত কি বলেছে, নির্বাচিত উপাদানগুলি অবশ্যই সেই আয়ুসীমার শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় নিরাপদ হবে। হ্যাঁ, আমরা যে সমস্ত শিশুদের শেখানোর জন্য যে সমস্ত টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা শিক্ষণ উপাদানগুলো ব্যবহার করব সেগুলি কী হয়, যেন শিশুদের কাছে তাদের কাছে আকর্ষণীয় বা নিরাপদ হয়। তারপরে 2 নম্বর কী বলেছে, নির্বাচিত উপাদানগুলি অবশ্যই আগ্রহ সহকারে আবিষ্কার ও অনুসন্ধান করতে শিশুদের পর্যাপ্ত সুযোগ প্রদান করে, অর্থাৎ শিশুদের মধ্যে সেই অপরচুনিটি থাকে বা তাদের মধ্যে সেই সুযোগ সুবিধা থাকে তার যাতে সেই
টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলোকে তারা আবিষ্কার করতে পারে এবং অনুসন্ধান করতে পারে। তারপরে 3 নম্বর আছে নির্বাচিত উপাদানগুলি প্রধানত সেই স্থানেই বানানো এবং সেইখানে সহজলভ্য হবে, যা সহজেই পাল্টানো সম্ভব। হ্যাঁ, এটাও কী হবে, আমাদের সঠিক পন্থা হবে, অর্থাৎ সেইগুলোকে সেই স্থানেই বানানো, তাহলে কি তারা বুঝতে পারবে এবং সেগুলো হচ্ছে সহজলভ্য, অর্থাৎ সহজে যেগুলোকে ব্যবহার বা অ্যাফোর্ড করা যায় এবং সেগুলোকে সহজেই পাল্টানো সম্ভব হয়। তাহলে আমাদের এই তিনটেই কি আমাদের পন্থা হচ্ছে। তাহলে আমরা 4 নম্বরটা দেখে নিই, নির্বাচিত উপাদানগুলি কেবল শিশুদের দ্বারাই তৈরি হতে হবে। তাহলে যে সমস্ত শিক্ষণ উপাদান বা টিএলএমগুলো, সেগুলো কি শিশুরা তৈরি করবে না শিক্ষকরা তৈরি করবে? তাহলে কি আমাদের এই 4 নম্বরটা সঠিক পন্থা হবে না এবং সেই জন্যই আমাদের কী হবে, 4 নম্বরটাই উত্তর হবে। তারপরে দেখো 119 নম্বর প্রশ্নে কি আছে, সর্বত্র সাধক অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেটি জাতীয় পাঠক্রম নীতির ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে। সেটা কখন সর্বশ্রেষ্ঠ হতে পারে? ঝলসানো গরমে বাইরের কাজকর্মকে উপেক্ষা করার জন্য গৃহাভ্যন্তরীণ কার্যপ্রয়োগের আয়োজন করা, শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং ভালো হওয়ার উপর প্রধানত গুরুত্ব দেওয়া, বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা, নাকি রঙিন পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণীকক্ষ সুসজ্জিতকরণ। তাহলে আমাদের 119-এর উত্তর হবে আমাদের 3টি, অর্থাৎ কি বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা। তারপরে দেখো 120 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনা আদর্শ নয়? পাঠক্রমমূলক আদর্শ অর্থাৎ কারিকুলাম প্রিন্সিপাল, নাকি উপস্থানামূলক আদর্শ অর্থাৎ প্রেজেন্টেশন প্রিন্সিপাল, নাকি বাস্তব আদর্শ অর্থাৎ কনক্রিট প্রিন্সিপাল, নাকি প্রযুক্তিগত আদর্শ টেকনোলজি প্রিন্সিপাল? আমাদের এখানে কী হবে উত্তর? 3টি, অর্থাৎ বাস্তব আদর্শ। এবার আমরা একটি ল্যাঙ্গুয়েজ সেট আইয়ের ল্যাঙ্গুয়েজ 1টি দেখলাম। এবার আমরা কি ল্যাঙ্গুয়েজ 2 এর বাংলা প্যাডাগজিটা দেখে নেব এবং সেটা কোথা থেকে শুরু হবে আমাদের 136 নম্বর প্রশ্ন থেকে, অর্থাৎ নিচের প্রশ্নগুলি 136 থেকে 150 নম্বর প্রশ্ন সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। এখানে আমাদের 136 নম্বর প্রশ্নে যেটি আছে, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে সেগুলো সহজবোধ্য, অভিজ্ঞা এবং পরীক্ষা শিক্ষার্থীর উপযোগী হয়, নাকি শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে, নাকি সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতির বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত, নাকি সমস্ত শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে শিক্ষিকা একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের 136-এর উত্তর কী হবে? 2টি, অর্থাৎ শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে। তারপরে আমরা 137 নম্বর প্রশ্নটি দেখে নেব। এখানে বলা হয়েছে শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো। তাহলে শিশুর যে জ্ঞানের বিকাশ হচ্ছে এবং ভাষায়, এই দুটি কি হচ্ছে? ও যে সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত, নাকি 2 নম্বর যেটি একজন ব্যক্তি ভাষা আয়ত্তকরণের একটি যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে, নাকি বিকাশ যা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়? এটি তো আমাদের উত্তর হবেই না, কারণ তো বিকাশ তো আমাদের পরিবেশের সঙ্গে আরও সম্পর্কযুক্ত ভাষার সঙ্গে। তারপর আছে যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। হ্যাঁ, আমাদের এটাই উত্তর হবে। অবশ্যই শিশুরা যেই পরিবেশে বা যেই এলাকার বসবাস করছে সেখানকার সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে অবশ্যই সেটা গভীরভাবে সম্পর্কিত বা রিলেশন থাকবে। তারপরে আমাদের দেখো আমাদের 138-এর প্রশ্নটি দেখো, এখানে আছে একজন কীভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? তাহলে ধরো দ্বিতীয় ভাষা বলতে কী বোঝায়? ধরো আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষা সবাই জানি, কিন্তু আমরা ধরো ইংরাজি ভাষা শিখবো, সেটিকে ভালোভাবে কীভাবে শিখবো? তাহলে আমাদের যে কোনো ভাষা শেখার কী থাকে? 2টি পথ থাকে। একটি ধরো পড়ালেখার মাধ্যমে, আর একটি কি সেই এলাকায় যে বসবাস করে সেই এলাকায় যে বসবাস করে সেই ভাষায় কথা যারা বলে তাদের সঙ্গে
মিশে বা তাদের সঙ্গে থেকে আমরা কি সেই ভাষাকে শিখে নিতে পারি। আর একটি কি লেখাপড়ার মাধ্যমে। তাহলে আমরা তো প্রায় দেখছি আমরা তো ক্লাস 1 থেকে এইচএস বা গ্র্যাজুয়েশন অবধিও আমরা কি ইংরাজি পড়ছি, কিন্তু তবু আমরা ইংরাজি সহজে বা সঠিকভাবে শিখতে পারছি না। কিন্তু আমরা একইভাবে যদি 1 বছর যেখানে যে এলাকায় ইংরেজি ভাষায় কথা বলি সেই এলাকায় গিয়ে যদি আমরা 1 বছর বসবাস করি, তাহলে দেখবো আমরা কি ইংরাজি বলতে বা খুব সহজে বলতে বা লিখতে বা পড়তেও আমরা পারবো। তাহলে আমাদের কোন পদ্ধতিটি সহজ হচ্ছে, আমাদের লেখাপড়ার মাধ্যমে নাকি সেখানে যে বসবাস করার মাধ্যমে? তাহলে সেখানে যে বসবাস করার মাধ্যমে, এবং এখানে যে আমরা সেখানে যে সেই এলাকায় যে বসবাস করার মাধ্যমে বা সেই এলাকায় থেকে যে আমরা ভাষা শিখছি সেটি কি বলে? আয়ত্তীকরণ বলে, অর্থাৎ একুইজেশন। এবং যে আমরা পড়াশোনা করছি এটিকে বলে লার্নিং। তাহলে আমাদের একুইজেশন যেটি হয় সেটা কি হয়? খুব সহজে হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রশ্নগুলো দেখি। প্রশ্নের মধ্যে কি বলেছি? একটি শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপর গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের থেকে সাহায্য নিতে পারবে। 2 নম্বর আছে তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। তাহলে দেখো আমাদের উত্তর কী হবে? 2টি। অর্থাৎ আমরা যদি কোনো ভাষা শিখতে চাই সহজে, তাহলে কি করতে হবে? সেই তাদের নিজস্ব এলাকায়, অর্থাৎ সেই এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ, অর্থাৎ স্থানীয় বক্তার সঙ্গে কী করতে হবে? লাগাতার আলাপ আলোচনা বা তাদের সাথে মেলামেশা করতে হবে। তাহলে সেই ভাষা আমরা খুব সহজেই শিখে নেব। তাহলে আমাদের 138-এর উত্তর কী হবে? 2টি। তারপরে আমরা দেখিলি 139-এর, এখানে আছে ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, ইন্টেন্সিভ প্রসেস, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। তাহলে এই প্রশ্নটি দেখো, উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। তাহলে এখানে কি হবে? আমি এই বক্তব্যের সাথে একমত, আমি এই বক্তব্যের সাথে একমত নয়, আমি অংশত এই বক্তব্যের সাথে একমত, আমি অংশত এই বক্তব্যের সাথে একমত নয়। তাহলে 139-এর উত্তর কী হবে? এখানে আমাদের হবে আমি এই বক্তব্যের সাথে একমত নয়। কারণ কি? আমাদের যে ভাষা শেখানো হয় সেটা ইন্টেন্সিভ প্রসেসে হয় না, অর্থাৎ আমরা নিজে নিজে শিখলাম এরকমভাবে হয় না। আমরা কি পরিবেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে বলতে শুনতে শুনতে এভাবে আমরা শিখি। তাহলে 139 উত্তর কী হবে? আমাদের 2টি। অর্থাৎ আমি এই বক্তব্যের সাথে একমত নই। তারপরে আমরা দেখে নিই 140 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে মুদ্রিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। তার কারণ কি? তার কারণগুলো বলা হয়েছে এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। এটি শিক্ষকের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বই ব্যবহারের স্বাধীনতা দেয়। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও বেশি সহজলভ্য করে। এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব প্রদান করে না। আমাদের 140-এর উত্তর কী হবে? আমাদের 140-এর উত্তর হবে 3টি। অর্থাৎ এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও বেশি সহজলভ্য বা সহজে যেগুলো ব্যবহার করা যায় সেটি করতে হবে সহজলভ্য করে। 140 নম্বর প্রশ্ন আছে একজন শিক্ষক 5ম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য। তাহলে একজন শিক্ষক তিনি কি করলেন? একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন শিক্ষার্থীদের এবং পরপর 4টি চিত্র রাখলেন। এই পদ্ধতির উদ্দেশ্য বা এই কাজটির উদ্দেশ্য কী? শিক্ষক যে কাজটি করছে বা প্রক্রিয়াটি করছে তার উদ্দেশ্য কী? 1 নম্বর কি বলা আছে? চিত্র কার্ডের ব্যবস্থা করা, নাকি 2 নম্বর সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান, নাকি বিশেষ তথ্যের জন্য তাদের পঠন অভ্যাস প্রদান, নাকি গল্পটি নতুন এবং কঠিন শব্দ তালিকা পুনরায় পড়া। তাহলে আমাদের এখানে 141-এর উত্তর কী হবে? আমাদের 141-এর উত্তর হবে 2টি। অর্থাৎ সারমর্মের জন্য তাদের পঠনের অভ্যাস প্রধান, যাতে তারা কি সারমর্ম বা সামারি বা সারাংশটা বুঝতে পারে যেটা তারা পড়ছে। তারপরে আমাদের দেখো 142 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো, তাহলে ধরে একটি পঠন আছে সেটাকে কী করবে? শিক্ষার্থীরা সেটিকে বিশেষ যত্ন করে পড়বে এবং যত্ন করে পড়লে সে কখন পড়বে? সে তাহলে মনে মনে পড়বে বা নিবিড় পড়বে বা এক্সটেন্সিভ অর্থাৎ ইন্টেন্সিভ
এক্সটেন্সিভ নয়, সরি, এখানে কী হবে ইন্টেন্সিভ, অর্থাৎ সে ইন্টেন্সলি সেটাকে পড়বে বা গভীরভাবে সে পড়বে। তারপরে দেখো আমাদের 142-এ হয়ে গেল। এবার দেখো আমাদের 143-এ বলছে শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষা ধরন আয়ত্ত করবে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদান করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কী ব্যবহার করেন? এখানে রয়েছে 1 নম্বর আছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, নাকি সংযোগকারী আবেদন, নাকি সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, নাকি গঠনমূলক আবেদন। এখানে আমাদের 143-এর উত্তর হবে একটি, অর্থাৎ কি শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। তারপরে আমাদের 144 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতি ব্যবহৃত হবে? অর্থাৎ ধরো ধরো সে ব্যাকরণের নিয়মগুলো শিখে কেউ ইংরাজি শিখছে, সে কীভাবে শিখছে? ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করে সে ইংরেজি শিখছে এবং সেই পদ্ধতিটি কী হচ্ছে তাহলে আমাদের ব্যাকরণ পদ্ধতি, অর্থাৎ ব্যাকরণ অনুবাদ বা গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে আমাদের 144-এর উত্তর হবে কি 4টি। এখানে যে প্রত্যক্ষ পদ্ধতি এটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। এটা যদি সরাসরি সেই এলাকায় বসবাস করে স্থানীয় লোকের সঙ্গে সংযোগ সাধনের মাধ্যমে শিখতো তাহলে কী হতো? সেটা প্রত্যক্ষ পদ্ধতি হতো। তারপরে আমাদের 145 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শুনে দুটি ভাষায় প্রকাশ করে, তাহলে ধরো তুমি বাংলা পড়তেও বা বাংলা ভাষাও জানো, তার সাথে সাথে পাশাপাশি ইংরাজি ভাষাও জানো, তাহলে এই দুটি ভাষা শেখার ফলে তোমার কী হবে? উপকারী হবে না অপকারী হবে? অর্থাৎ তোমার সুবিধা হবে না অসুবিধা হবে? এখানে অবশ্যই আমাদের কী হবে? সুবিধা হবে। তাহলে আমরা এখানে অপশানগুলো দেখি কি আছে। শিশুদের অসুবিধায় ফেলবে না, এটা তো কখনোই হবে না, কখনোই অসুবিধায় ফেলবে না দুটি ভাষা। কোনো পার্থক্য সৃষ্টি হবে না, কিছু তো পার্থক্য সৃষ্টি হবে। তাদের বোঝার সময় বিভ্রান্তি সৃষ্টি হবে না, তাদের বোঝার সময় বিভ্রান্তিও সৃষ্টি হবে না। তাদের কী হবে? শিশুদের সুবিধা হবে বা তাদের উপকারী হবে। তাহলে 145 নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে? 2টি। তারপরে আমাদের দেখো 146 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য কী করা প্রয়োজন সেটিকে আমাদেরকে দেখতে হবে। শিক্ষক তাদের গৃহকার্য হিসেবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহিত করবেন, নাকি বাড়িতে একটি লাইব্রেরি স্থাপনে অভিভাবকদের উৎসাহ দিবেন? এটা কি সম্ভব যে প্রতিটি বাড়িতে একটি করে লাইব্রেরি থাকবে? এটি কখনো সম্ভব নয়। তাহলে আমাদের কি 2টি উত্তর তো হবেই না। তারপরে বলা হয়েছে দেখো, তারপরে 3-এ বলা হয়েছে পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। 4 নম্বর বলা আছে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের অবশ্যই বইমেলায় নিয়ে যাবেন এবং বই পড়ার উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে তোলার জন্য। তাহলে আমাদের এটাও হতে পারত, কিন্তু আমাদের সঠিক সবচাইতে উপযুক্ত বা সঠিক কোনটা হবে? আমাদের পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য, অর্থাৎ যে সমস্ত শিশু সাহিত্যগুলো আছে সেগুলো কি সহজের জন্য সেগুলো ব্যবহার বা এফোর্ড করা যায়। তাহলে 146 নম্বর প্রশ্নের আমাদের উত্তর কী হবে? 3টি। তারপরে দেখো আমাদের 147 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। কিসের উপর গুরুত্ব দেওয়া উচিত? বর্ণমালার অক্ষরগুলি শনাক্তকরণ, নাকি সঠিক গতিতে পঠনে, নাকি ব্রাহ্ম চিহ্নের ব্যবহারে, নাকি বোধমূলক পঠনে? অবশ্যই কী হবে? বোধমূলক পঠনে। অর্থাৎ কি তারা যে বিষয় বা টপিকটা পড়ছে সেটিকে তারা কি বোধ বা সেটিকে তারা যেন বুঝতে পারে, সেটা দেখে আমাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে। তাহলে 147 নম্বরে আমাদের প্রশ্নের উত্তর কী হবে? 4টি। তারপরে দেখো আমাদের 148 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে শিক্ষকরা
শিক্ষকরা অধিক ব্যাখ্যা করেন, শিক্ষার্থীরা অধিক বলে, নাকি শিক্ষার্থীরা অধিক শুনে, নাকি স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণই সর্বাধিক। এখানে কি বলেছে, উত্তম বাচনমূলক প্রক্রিয়া, অর্থাৎ তাদের বাচন শক্তি কীভাবে বা বাচন অনুশীলন কীভাবে বা তাদের বাচন প্রক্রিয়া কীভাবে ভালো হবে বা উন্নত হবে, তার কোন পদ্ধতিতে সেটা বলা হয়েছে। তাহলে অধিক শুনে তো কী করে শুনলে কী করে তাদের বাচন প্রক্রিয়া ভালো হবে, নাকি শিক্ষকদের অধিক ব্যাখ্যায়, তা হবে না, নাকি কেবলমাত্র কি স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণের সর্বাধিক, না এটা হবে না। আমাদের কী হবে, শিক্ষার্থীরা অধিক বলে, অর্থাৎ শিক্ষার্থীরা যদি তারা অধিক বলে বা অধিক বলা বলি করে গল্প করে, তাহলে কী হবে, তাদের বাচনমূলক প্রক্রিয়ার কী হবে, উন্নতি হবে। তারপরে দেখো আমাদের 149 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে, পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো, তাহলে এই ধরনের বাচন ক্রিয়ার কী উদ্দেশ্য, তিনি কি করলেন, একটি ক্লাসে, এই যে ক্লাস আছে সেখানে শিশুদের কী করলেন, তিনি বিভিন্ন ধরনের ভাগ করলেন এবং সংবাদপত্রে একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বলেন। তারা কি করবে, বিভিন্ন ভাগে বিভক্ত হবে এবং তারা পরস্পরের মধ্যে আলোচনা করবে। তাহলে এর মাধ্যমে কী হবে, শিশুদের মৌখিক সাবল্যতার অভ্যাস হবে, অর্থাৎ তাদের মৌখিক যে বাচনমূলক ক্রিয়া সেটি কী হবে, উন্নত হবে। তাহলে আমাদের 149 নম্বর উত্তর কী হবে, একই, অর্থাৎ মৌখিক সাবলীলতা অভ্যাস। তারপর আমাদের 150 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে সমগ্র ভাষা আবেদন হলো, সমগ্র ভাষা আবেদনটা কি, অর্থভিত্তিক মিনিং বেসড, নাকি দক্ষতা ভিত্তিক স্কিল বেসড, নাকি শব্দের সংমিশ্রণ ব্ল্যান্ডিং সাউন্ডস, নাকি ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। এখানে কী হবে আমাদের একটি, অর্থাৎ অর্থভিত্তিক মিনিং বেসড। আমরা সমগ্র ভাষা বলতে যে ভাষাটাকে শিখছি, সেই ভাষাটার আমাদের প্রথমে যেটি শেখা প্রয়োজন সেটার আমাদের অর্থটা বোঝা প্রয়োজন, সেই জন্য কি অর্থভিত্তিক বা মিনিং বেসড। তাহলে আমাদের এটা আমরা কি 2024 সালে জানুয়ারিতে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল, আমরা তার সেট আয়ের বাংলা প্যাডাগজি দুটি ল্যাঙ্গুয়েজ আছে, কি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, এই দুটি কী করলাম, কমপ্লিট করলাম। এবং সেট আয়ের যে ইংরাজি প্যাডাগজি আছে ওখানেও দুটি ল্যাঙ্গুয়েজ আছে, কি সেই দুটো কি একই, মানে বাংলাতে যা আছে সেখানে ইংরাজিতেও তা আছে, কেবলমাত্র ল্যাঙ্গুয়েজটা কি আলাদা পরিবর্তন। তাহলে আমাদের আজ এই পর্যন্ত রইল।